হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা অবশ্যই হচ্ছে বাজেট 2024-25, ইন্টারিম বাজেট 2024-25। গতকাল বা দুদিন আগে থেকে ইউটিউবে সবাই প্রত্যেকেই মোটামুটি ভিডিও বানিয়ে ফেলেছেন যে বাজেট 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 ইত্যাদি একটা বিশাল বড় কিছু ব্যাপার হচ্ছে বাজেটের পরে কোন কোন স্টকে মানে আপনি নজর রাখবেন ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকে কোন কোন স্টকে নজর রাখছেন ইত্যাদি ইত্যাদি, রাইট। আমি কোনো ভিডিও বানাইও নি এবং আমি জানতাম যে এই বাজেটটা হচ্ছে একটা বেকার বাজেট। কেন বেকার বাজেট? বিকজ এটা হচ্ছে একটা ইন্ট্রিম বাজেট। যাদের বাজেট সম্পর্কে কোনো সেন্স নেই তারা কন্টিনিউয়াসলি এই বাজেটটা নিয়ে একটু মাতব্বরি করবেন। বাট যারা রিয়েল স্টক মার্কেট প্লেয়ার তারা প্রত্যেকেই জানেন যে এই বাজেটটার কোনো ভ্যালু নেই। কেন ভ্যালু নেই সেটা বলি। তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ইন্ট্রিম বাজেট এবং ইন্ট্রিম বাজেটটা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট স্টার্ট করেছিল। তার বিহাইন্ডে একটা লজিক ছিল। লজিকটা হচ্ছে যে বছর ইলেকশন থাকবে প্রত্যেক বছরই বাজেট স্টার্ট হচ্ছে 2nd ফেব্রুয়ারি বা 1st ফেব্রুয়ারি, এই সময়টা নাগাদই বাজেট রিলিজ করা হয়। কিন্তু যেটা ইলেকশন ইয়ার থাকে আমাদের দেশে, ইলেকশনটা হয় জেনারেলি ওই জুন মাস নাগাদ, রাইট? জুন মাস নাগাদ। তারপরে ইলেকশন ফরমেশনের পরে, মানে ইলেকশন হয়ে যাওয়ার পরে নতুন গভর্নমেন্টের একটা ফরমেশন হয়। তো নতুন গভর্নমেন্ট আসার পর সেই গভর্নমেন্ট যে আসবে তার রাইটস হচ্ছে অ্যাকচুয়াল বাজেটটা পেশ করা, ওকে। বাট নরেন্দ্র মোদী গভর্নমেন্টের যেটা যুক্তি ছিল যে ঠিক আছে আমরা সেই জায়গাটাতেই যাব, বাট তার আগে এই যে 4-5 মাস সময় রয়েছে ইলেকশন, এই মানে ফেব্রুয়ারি মার্চে বা মার্চ মাসে ইয়ার এন্ডিংয়ের পর থেকে মার্চের পর যেটা রয়েছে এপ্রিল মে জুন, এই যে 3 মাস সময় বা 4 মাস সময়, একটা কোয়ার্টার বিজনেস অ্যাক্টিভিটি এবং আদার অ্যাক্টিভিটিস ঠিক রাখার জন্য আমরা একটা ইন্ট্রিম বাজেটের প্রস্তাবনা করছি। এবং সেই জন্যই মানে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট আসার পর থেকে ইলেকশন যখন হয়েছে, অর্থাৎ লাস্ট ইলেকশন হয়েছে 2019, তার আগে একটা তারা ইন্ট্রিম বাজেট পেশ করেছিল। সেই ধারাটাকেই কন্টিনিউ করে এবছরও একটা ইন্ট্রিম বাজেট পেশ করা হয়েছে। তো ইন্ট্রিম বাজেটের উদ্দেশ্য হচ্ছে যে এই 3-4 মাস সময়টা কিভাবে যাওয়া বা গোয়িং ফরওয়ার্ড যে মানে যাত্রাটা হবে পোস্ট ইলেকশন, নতুন কি গভর্নমেন্ট আসবে সেটা ডেমোক্রেসিতে কেউ বলতে পারে না। এমনকি আমরা যদি জানিও যে আমাদের এই গভর্নমেন্টই পুনরায় ব্যাক করে আসবে, স্টিল আমরা এটা বলতে মানে আমাদের এটা বলা উচিত নয় যে এই গভর্নমেন্ট আসবে এবং তার বেসিসে সমস্ত মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নেওয়া উচিত নয়, রাইট। এখন এই যে গভর্নমেন্ট আছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে, তো তারা যদি আবার পুনরায় রিইলেক্টেড হয়ে আসে তখন জুলাই মাস নাগাদ আবার একটা বাজেট পেশ হবে। সেই বাজেটটার দিকে অ্যাকচুয়ালি রিয়েল যারা প্লেয়ার তাদের নজর থাকে, কারণ সেইটা হবে পরবর্তী 5 বছরের একটা দৃষ্টিকোণ থেকে সেই ডিসিসিভ গভর্নমেন্টটার উপর। এবং তার সাথে সাথে যে গভর্নমেন্টটা আসবে সেই পার্টিকুলার গভর্নমেন্ট নেক্সট 8 মাস ধরে কি করতে চাই এই পার্টিকুলার ফিসক্যাল ইয়ারে এবং তাদের কি পলিসি, সেই সমস্ত জিনিস নিয়ে ডিসকাশন করবে। এই এক্সপেকটেশন থেকে নেক্সট বাজেট যেটা আসবে জুলাই মাসে সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। সেই বাজেটে আপনি কিন্তু রিয়েলি মুভমেন্ট দেখতে পাবেন। তো ইন্ট্রিম বাজেটের সেই জন্য শেয়ার মার্কেট পার্সপেক্টিভে কোনো ভ্যালু নেই, এবং ভ্যালু যে নেই সেটা আজকে আপনারা অনেকেই বুঝে গিয়েছেন। মার্কেটের মধ্যে বিশাল কোনো মুভমেন্টও হয়নি, কিচ্ছু হয়নি, অ্যাজ ইট ইজ স্টিল। কিছু সেক্টর, সব সেক্টরই মোরলেস একটা মিউটেড পজিশনে আছে, অর্থাৎ চুপচাপ থেমে আছে। একটা বিশেষ সেক্টর বেড়েছে, সেটা হচ্ছে পিএসইউ ব্যাংক সেক্টর বেড়েছে, রাইট। এবং কেন বেড়েছে না বেড়েছে বা বাজেট কিভাবে পড়তে হয় সেই জিনিসটা নিয়ে আমি এরপরে ডিসকাশন করব, ঠিক আছে। অর্থাৎ আমি বলতে চাইছি বাজেটের সাথে মার্কেটের আপনি রিলেশন করবেন কি করে, ওকে। তো আমি সোজা সেই কারণে চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। এখন কম্পিউটার স্ক্রিনে আজকের যে বাজেটটা পেশ করা হয়েছে সেই বাজেটটাই নির্মলা সীতারামন, আমাদের ফিনান্স মিনিস্টার, উনি যে স্পিচটা দিয়েছেন তার পুরো ট্রান্সক্রিপ্টটা আমার কাছে আছে। আমার একজন স্টুডেন্ট এটা আমাকে পাঠিয়েছিলেন। তো এই পার্টিকুলার ট্রান্সক্রিপ্টটাকে যদি আপনি দেখেন, তার আগে আমি নিজেও মানে অ্যাকচুয়ালি শুনছিলাম পুরো বাজেটটাই, শোনার পরে সেই জিনিসটা থেকে কি নির্যাসটা আসে সেই অনুযায়ী অলরেডি যে ট্রেডসগুলো করার সেগুলো আমি অলরেডি করেছি, বাট সেটা বিষয়বস্তু নয়।
আসল বিষয়বস্তু হচ্ছে আপনাকে যে বাজেটটা থেকে আপনি কিভাবে বাজেটটাকে রিড করবেন, বিশেষ করে ইন্ট্রিম বাজেট সবসময় হবে। গভর্নমেন্ট যেহেতু সামনে ইলেকশন রয়েছে, তাই এই বাজেটের 80% স্পিচ হবে আপনার ইলেকশনকে বেস করে বা নিজেদের যে কৃতিত্বটা লাস্ট 5 বছরে বা 10 বছরে যে কোনো গভর্নমেন্টই সেই কৃতিত্বটাকে তুলে ধরার চেষ্টা করবেন। তো আমরা নির্মলা সীতারামনের যদি টোটাল স্পিচটা দেখি, সেই স্পিচটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ওই কথাগুলোই বারবার এসছে, যে কথাগুলো নরেন্দ্র মোদী গভর্নমেন্ট চিরকালই বলে এসছেন বা যে জিনিসগুলো তারা এমফাসাইজ করেছেন, রাইট? এখন এই যে বক্তৃতাটা, এই পার্টিকুলার বক্তৃতাটার মধ্যে এটা সবসময় হবে হচ্ছে পিপল ওরিয়েন্টেড বাজেট, অর্থাৎ জনগণের স্বার্থে। বিকজ সামনে কিছু ভোট যেহেতু রয়েছে, তাই ভোট কেন্দ্রিক ডিসিশনস নিতে হবে। তো ম্যাসিভ কিছু একটা বড় চেঞ্জেস যে হবে না এই বাজেটে, এটা যারা রিয়েল প্লেয়ার স্টক মার্কেটে তারা কিন্তু জানতো, ওকে? এবং সেই কারণে কেউই মোরাললেস পার্টিসিপেট করেনি। কিছু কিছু জায়গায় যখন মানে নির্মলা সীতারামন একটু বক্তৃতাটা রেখেছেন, সেই পর্যায়ে কয়েকটা স্টক সামান্য একটু মুভমেন্ট দিয়েই তারপরে মিউট হয়ে গিয়েছে। যাই হোক, এখন যদি তার টোটাল বক্তৃতাটা দেখি, আমি জাস্ট বক্তৃতাটার দিকে স্ক্রল করে যাচ্ছি, যে জায়গাতে প্রচুর নাম্বারস আসবে আমরা শুধু সেই পার্টিকুলার জায়গাটায় ফোকাস করব। বিকজ স্টক মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি কোনো একটা বাজেটকে দেখতে হয়, আমাদের দেখতে হবে ক্যাপিটাল অ্যালোকেশন কী হচ্ছে এবং বাজেটে ফিনান্স মিনিস্ট্রি বা গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ফিসক্যাল পলিসিতে কী করতে চাইছে, ওকে? সেটাকে যদি জাজ করতে হয়, আমি যদি পুরো জিনিসটাকে জাস্ট স্ক্রল করে যাই, যে জায়গাতে প্রচুর নাম্বারস থাকবে আমি সেই জায়গাটায় গিয়ে স্টপ হব। তো দেখুন, বাজেটের কোথাও কিন্তু বিশাল যে নাম্বারের খেলা রয়েছে সেটা কিন্তু নয়। এখানে একটা জায়গা রয়েছে গরিব কল্যাণ দেশ কা কল্যাণ, এইখানে দেখুন 34 lakhs 2.7 lakhs কী বেনিফিট হয়েছে সেই ইনফরমেশনটা দেওয়া হয়েছে। তো এটা আমাদের কাছে আমাদের স্টক মার্কেট পার্সপেক্টিভ থেকে এর কিন্তু মানে এটা দেখে যে কিছু ট্রেড করবেন সেটার কিন্তু কোনো মানে যুক্তি নেই বা সেরকম কোনো ব্যাপার নেই। এখন যদি আপনি দেখুন, প্রত্যেকটা কিন্তু জনগণের কথা বলে বাজেটটাকে সম্পূর্ণভাবে চালানো হচ্ছে। এই জায়গাতে যদি দেখেন স্কিল ইন্ডিয়া, তার ফলে কি হয়েছে বা কি হতে চলেছে ইত্যাদি জিনিসপত্রগুলো বলা হয়েছে, এগুলো কোনোটাই কিন্তু আমাদের স্টক মার্কেট পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট নয়। আমাদের স্টক মার্কেট পার্সপেক্টিভ থেকে যে জায়গাটা ইম্পর্টেন্ট, যেখানে প্রচুর নাম্বারস আছে, আমি ধীরে ধীরে স্ক্রল করে সেই জায়গাটায় যাচ্ছি। তো বিভিন্ন যে গভর্নমেন্টের প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো নিয়ে এখানে ডিসকাশন করা হয়েছে বা নির্মলা সীতারামনের স্পিচে ছিল। এখন আমি যদি কনস্ট্যান্টলি যেতে থাকি আমি যে জিনিসটা দেখতে পাবো যে এই যে রিভাইজড এস্টিমেট 2023-24, অর্থাৎ কি এস্টিমেশন রয়েছে বা বাজেটের টাকাটা নিয়ে কি গল্পটা হচ্ছে, এই জায়গাটাকে যদি থরলি পড়া হয় বা এই জায়গাটাতেই দেখুন সমস্ত নাম্বারগুলো কিন্তু একসাথে রয়েছে, এক কাছে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফিসক্যাল ডেফিসিট বাজেট এবং যেখানে 5.8% অফ জিডিপি মোটামুটি আমাদের এই যেতে পারে। এবং বাজেটের যে এস্টিমেশন সেই জায়গা থেকে এখানে বলা হয়েছে যে টোটাল 5.1%-এর মতো আমাদের কিন্তু মোটামুটি 2024-25-এ জিডিপির এই পরিমাণ কিন্তু আমাদের ফিসক্যাল ডেফিসিট থাকবে। জিডিপির ফিসক্যাল ডেফিসিট মানে গভর্নমেন্টের কাছে 5.1% টাকা কম আছে। এই টাকাটা গভর্নমেন্টকে যদি আনতে হয় তাহলে আনতে হবে মার্কেটের থেকে বরোয়িংস করে, রাইট? এবং সেই বরোয়িংসের যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা কিন্তু আসবে কোত্থেকে? সেই অ্যামাউন্টটা গভর্নমেন্ট কীভাবে নিয়ে আসবে? গভর্নমেন্ট নিয়ে আসবে কিন্তু সিকিউরিটিজের থ্রুতে। সিকিউরিটিজ কথার অর্থ হচ্ছে বন্ড, ওকে? তো বন্ডের থ্রুতে যদি এই টাকাটা আনতে হয় তাহলে গভর্নমেন্ট যে জিসেকগুলো আছে, অর্থাৎ গভর্নমেন্ট সিকিউরিটিজ বা ট্রেজারি বিল, আমরা যাই বলি না কেন, ট্রেজারি বিল নয়, মানে মেনলি যে গভর্নমেন্ট সিকিউরিটিজ, তো সেই গভর্নমেন্ট সিকিউরিটিসগুলো কিন্তু দেবে হচ্ছে কাকে? সেটা হচ্ছে পিএসইউ ব্যাঙ্ককে। কারণ এই গভর্নমেন্ট কখনো ডিরেক্টলি মানে এইচডিএফসি ব্যাঙ্ক বা অন্য প্রাইভেট সেক্টর ব্যাঙ্কসের সাথে ডিরেক্ট কোলাবোরেশনে যেতে পারে না। সুতরাং এই যে সিকিউরিটিসগুলো ডিস্ট্রিবিউশন হবে, অর্থাৎ বন্ড মার্কেটটাকে যদি আমরা দেখি, গভর্নমেন্ট বন্ড, সেই বন্ড মার্কেটের জন্য এই পোর্শনটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। এবং সেই থাকার জন্য, এবং যেহেতু বন্ডটা গভর্নমেন্ট বন্ড এবং সেটা গভর্নমেন্ট জাস্ট সেল করবে ইনিশিয়াল পর্যায়ে,
জাস্ট পিএসইউ ব্যাংককে, এবং তার সাথে যে এই পিপল ওরিয়েন্টেড বাজেট, সেই বাজেটের মেন যে ডিস্ট্রিবিউশনটা হবে পয়সার, সেটা ভায়া পিএসইউ ব্যাংকস হবে। মেইন যেটা জিনিস সেটা হচ্ছে এই বন্ড মার্কেটের ওপর যে ইম্প্যাক্টটা পড়বে, সেই ইম্প্যাক্টটার জন্যই অ্যাকচুয়ালি এই বাজেটটাকে দেখা উচিত, এবং সেই কারণে পিএসইউ সেক্টরের মধ্যে একটা র্যালির চান্সেস ছিল। তো দেখুন এইখানে যদি আমরা টোটাল সেক্টরগুলোর একটা ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে যেটা দেখতে পাবো যে পিএসইউ সেক্টরের মধ্যেই কিন্তু আমার এইখানে ইয়েটা বেড়েছে, এবং সেটা হচ্ছে 3%-এর মতো। বাকি কোথাও কিন্তু কোনো সেরকম হয়নি, বিকজ এই বাজেটটা সম্পূর্ণভাবে সেই রকম ওরিয়েন্টেডই বাজেট ছিল। আজকের ভিডিওতে আর আমার কোনো বক্তব্য নেই। আশা করি আপনারা বুঝতে পারলেন যে বাজেটটার গুরুত্ব কী বা বিষয়টা কী। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, টাটা।